সুপ্রিয় দর্শক, আমি অরুণ কুমার বিশ্বাস, ডিটেকটিভ ফিকশন রাইটার। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই ব্যাংক অফ নিবেদিত বই ভালোবাসি তোমার এই অনুষ্ঠানে। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানে বই বিষয়ক আড্ডা হয়, একজন অতিথি আসেন, তার সঙ্গে আমরা তুমুল আড্ডায় মেতে উঠি। আজকে আমাদের আড্ডার মধ্যমণি রয়েছেন ডক্টর শম্পা দাস, নজরুল সঙ্গীত শিল্পী এবং নজরুল গবেষক। আপা, আপনাকে পেয়ে আমরা অশেষ কৃতজ্ঞবোধ করছি, কারণ আমার মনে হয় যে আড্ডাটা আজকে খুব জমবে। নিশ্চয়ই। আগে আমরা আপনার বই লেখালেখি নিয়ে কথা শুনতে চাই। আমার লেখালেখি বলতে আমি যেহেতু নজরুল নিয়ে কাজ করি, আমার বিষয় নজরুলের গান করি, একেবারে নজরুলকে বোঝার বা নজরুলকে অন্বেষণের যে প্রয়াস, সেখান থেকেই লেখালেখিটা। প্রথমে আমি সাবজেক্টিভ লিখতাম, পরবর্তীতে নজরুলকে আরও গভীরভাবে অন্বেষণ, অনুধাবন এবং জানার ইচ্ছে থেকে আত্মস্থ করার থেকেই আপনি এখন পাঠকের সঙ্গে সেই অনুভূতিটা শেয়ার করছেন। এক্স্যাক্টলি। আপনার এবারে বইমেলায় বই এসেছে নাকি? আপনার এবারে বইমেলায় আমার 3টি বই এসেছে। ওকে, আমরা জানতে চাই, ছোট্ট করে জানতে চাই বইগুলো। আচ্ছা, আমার কথা প্রকাশ থেকে এসেছে নজরুলের গানের চিত্রকল্প, প্রেম, দ্রোহ ও সমাজ ভাবনা। তারপর আপনার মাতৃভাষা থেকে নজরুলের গানে সমাজ চেতনা, আর মালা থেকে নজরুলের গানে আধ্যাত্ম সাধনা। অর্থাৎ আপনার জীবন পুরা নজরুলময়। এবং আপনার কি মনে হয় যে এই যে আমরা যে নজরুলকে যে পঠন পাঠন করছি, আমরা তাকে চিনি প্রেম এবং দ্রোহের কবি, এবং আমরা জানি যখন আমরা একটু মনে করি যে না আমাদের কিছু প্রতিবাদী হওয়া উচিত, তখন কিন্তু সেই বিদ্রোহী কবিতায় ফেরত যাই। তখন কিন্তু নজরুল খুবই প্রাসঙ্গিক। মোরা আকাশের মতো বাধাহীন, মরু সঞ্চয় বেদুইন, বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। মানে নজরুল যে কোনো বিপ্লব, যে কোনো জাগরণ, যে কোনো আন্দোলন, যে কোনো রকমের মানসিক জাগরণে নজরুল সবসময় অনেক বেশি আপন, একেবারেই আপন। এবং আরেকটা জিনিস, আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে ওনার প্রেম কিন্তু কোনো সংকীর্ণ গণ্ডির মধ্যে নয়, মানবতা ছাড়িয়ে সেখানে প্রকৃতি প্রেম, একটু বলছেন প্রকৃতির মতো ইন অল রেসপেক্ট। এবং বলা যায় মানুষের যত রকমের অনুভব আছে, যত প্রকারের অনুভূতি রয়েছে, সব অনুভূতিকে তিনি সঙ্গীতে বিশেষত তিনি সেটি রূপদান করেছেন। মানুষের জন্য ভালো তো সকল কবিরাই মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই কাজ করেন, সবাই, আপনি আমি, আমরা যারা লেখাজোকা করি, মানুষের প্রতি দায়বদ্ধতা তো মূল প্রধানতম আমাদের ফিল্ড, হ্যাঁ, উপজীব্য। কিন্তু নজরুলের বিষয়টি একেবারে আলাদা বলতে তিনি কিন্তু কোথাও কোনো কৌশল অবলম্বন করেনি জীবনে, যে আমি এই সময়টা এটাতে অসুবিধা হচ্ছে সো আমি এই জায়গাটা করলাম না, আপোষ না, শুধু যা বিশ্বাস করেছেন, যা তিনি মনে প্রাণে বিশ্বাস করেছেন সেটাকে রূপ দেওয়ার যত রকমের, সেটি হোক কখনো যেমন আমরা বলি যে নজরুল সাহিত্যে বা কবিতায় বা অন্য কাব্যের অনেক জায়গায়, যদি তিনি নিজেও বলেছেন যে কাব্য এবং সাহিত্যে কি দিয়েছে আমি জানি না, তবে সঙ্গীতে আমি কিছু দিতে পেরেছি। অর্থাৎ তার যে সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা সেলফ রিয়ালাইজেশন, এটা হচ্ছে যে তিনি সঙ্গীতের মধ্য দিয়ে মানবতার কথা বলেছেন, সঙ্গীতের মধ্য দিয়ে তিনি কৃষকের কথা, মাঝির কথা, ধীবরের কথা, রাস্তা দিয়ে যে কাওয়াল যাচ্ছে তার কথা, সাঁওতালি সম্প্রদায়, অর্থাৎ যত রকমের কালচার রয়েছে এবং ভারতবর্ষের সঙ্গীতের যতগুলো ধারা রয়েছে সব ধারায় তিনি কাজ করেছেন এবং কোনো ধারাকে তিনি উপেক্ষা করেন। এবং আমার ধারণা জীবনের যেই জলছবিটা উনি এঁকেছেন সারা জীবন ধরে, সেটা ক্যানভাস, সেটা কিন্তু অনেক বড়, বিশাল, মানবতা ওরিয়েন্টেড। আমরা তাকে বিদ্রোহের কবি বলে এক ধরনের, আসলে নজরুল তো পঠন পাঠন এবং নজরুল অন্বেষণ, কিন্তু আমার জায়গা থেকে পয়েন্ট অফ ভিউ থেকে, আমি যে কারণে আমার পিএইচডি গবেষণা ছিল নজরুলের গানের চিত্রকল্প, যে নজরুল অ্যাকচুয়ালি ওরকম অন্বেষণ না, নজরুল কেবলই বিদ্রোহী কবি। নজরুলকে এইভাবেই চেনা হয় যে তিনি বিদ্রোহী কবিতা লিখেছেন। এবং আমরা তার কবিতার মধ্যে পড়ি যে মম এক হাতে মম বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। ইনফ্যাক্ট প্রেম করতে গেলেও কিন্তু সেখানে একটা বিদ্রোহের একটা ব্যাপার থাকে, সমাজের বিভিন্ন ট্যাবুজ ভেঙে চুরে কিন্তু এগিয়ে যেতে। এক্স্যাক্টলি। যেমন আমি বব ডিলানের কথা যদি বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা গীতাঞ্জলি, এগুলো ইংরেজিতে অনুবাদ হয়েছে এবং ইংলিশ পিপল নোজ দ্যাট দেয়ার ইজ এ পয়েট রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড অল। বব ডিলান মানবতার জন্য, কিন্তু নজরুল কি
কিন্তু এখনো সাধারণ বিদ্রোহের বাইরে যে একটি অবয়ব বা তাকে নিয়ে যে অনালোকিত জায়গাগুলো রয়েছে, অনাস্বাদিত, যে নজরুল কোথায় নেই। নজরুল কি কাব্যগান, কি গজল গান, নজরুলের পূর্বে তো গজল গান তো শুধুমাত্র ড্রয়িং রুম ওরিয়েন্টেড ছিল। রাইট, আমরা এবার একটু মেলার মাঠে যাব। আপনার 3টি বই বেরিয়েছে এবারে। না, 3টি নয়, 2টি অন দ্য ওয়ে কামিং। আগের মেলাতে আরেকটা ছিল নজরুলের উপরে। আমরা একটু মেলা নিয়ে কথা বলি। মেলার পরিবেশ কেমন দেখছেন? মেলাতে আমি গতকাল গিয়েছিলাম, তো জাস্ট যাবার পথে একটু এদিক ওদিক মনে হলো, আর বাট যখন ঢুকে গিয়েছে তখন মনে হলো যে না, চিরচেনা মেলা। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি খুব সতর্ক সযত্নে, যেটা হলো এই থ্রিলার, অ্যাডভেঞ্চার, ডিটেকটিভ এই ঘরানার বইগুলোর কিন্তু কাটতি অন্য ধরনের বইয়ের চেয়ে বেশি। এটার কারণটাই তারুণ্যকে ধারণ করেছে, তাই তারুণ্যকে ধারণ করেছে। আর মানুষ একটু বাই নেচার একটু রোমাঞ্চটা পছন্দ করে, তাই না? মানুষ কিন্তু মানুষের নেচারটাই তাই। ওখানে যাবা না, ওখানে এটা করা নিষেধ। দেখবেন ওই জায়গাটায় কিন্তু মানে পিপল আর গোয়িং মোর। হ্যাঁ, কারণ এটাই যেহেতু যেখানে নিষেধ, যেখানে না, বা যেখানে একটু চিন্তা করার ব্যাপার আছে, যেখানে একটু কি বলবো হারিয়ে যাওয়ার ব্যাপার আছে, তো সেই জায়গাটা। আর যেহেতু ডিটেকটিভ যেটা বলেছেন আপনার ফিল্ড, সেটি তো সেটি ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তো সেই জায়গাগুলো যারা একটি বয়স পর্যন্ত তারা খুব আনন্দ পায়, ঠিক সেখানে রোমাঞ্চ খুঁজে পায়। এবং আরেকটা যেটা আমার মনে হয়, যেটা মগজ ঘামানোর একটা সুযোগ রয়েছে, কারণ আপনি যখন একটা ডিটেকটিভ বই পড়েন তখন কিন্তু বোঝার চেষ্টা করেন যে পুলিশ আগে ক্রিমিনালকে পাকড়াও করবে নাকি ডিটেকটিভ, এবং আপনি পাঠক নিজেও তখন একটা অংশ হয়ে যায়। স্বাভাবিক, এটি শুধু ওই ক্ষেত্রে নয়, যখন একটি ভালো সাহিত্য, ভালো সঙ্গীত যখন হয়, একেবারে যখন মানুষের খুব কাছাকাছি, হৃদয়ের খুব কাছাকাছি হয়ে যায়, তখন এটা কিন্তু ভাইস ভার্সা, একে অপরের পরিপূরক হয়ে যায়। মনে হয় এটা আমারই গল্প, এটি আমারই ভাবনা, এটি আমার সঙ্গীত। হ্যাঁ, যে কোনো ভালো কিছুটা এভাবে আস্তে আস্তে ডেভেলপ, মানে আমিত্বের যে জায়গা সেটা ছেড়ে কিন্তু জনারণ্যে ছড়িয়ে পড়ে, একাত্মতার ব্যাপারটা আর কি, সেটা সর্বক্ষেত্রেই। আচ্ছা, আপনি তো মূলত গবেষক এবং শিল্পী। এই গবেষণার জায়গা থেকে আপনি আমাদের পঠনকে কিভাবে দেখবেন? আসলে অনেক সময় বলা হয় যে আমাদের ইউনিভার্সিটিগুলোতে সেখানে যথেষ্ট গবেষণা হচ্ছে না। এটি কি আমাদের রুচির দৈন্য নাকি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাব? এটি হচ্ছে কি রুচির দৈন্য বলবো না, যে কোনো একটা জিনিসের চর্চা যদি ওয়ান্স ইট ইজ স্টার্টেড, তখন কিন্তু এটি আস্তে আস্তে মানুষের ভিতরে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়, বা একবার যদি যাত্রাটা শুরু হয়, মানুষ তো একটু আলসা প্রাণী, আমি নিজেও তাই। চাপ না দিলে কিন্তু, যেমন ধরেন সামনে একটা প্রমোশন আছে, সো একটা গবেষণাধর্মী লেখা লিখতে হবে, এরকম একটা প্রেশার থাকলে কিন্তু সেটি হয়। আরেকটি বিষয় হচ্ছে শিক্ষা, বিশেষত উচ্চ শিক্ষা, যে প্রসঙ্গটি আপনি বলেছেন যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে, বিশ্ববিদ্যালয়টা হচ্ছে অনবরত সার্বক্ষণিকভাবে তথ্যের আদান প্রদান, জ্ঞানের গবেষণার আদান প্রদান, নতুন জ্ঞান সৃজন, বিজ্ঞান যেটি, এটি তো কোথাও কোনো স্ট্যাবল হওয়ার কোনো কাহিনী নেই। এটি যত বেশি পরিমাণ নাড়াচাড়া হবে, যত বেশি থট, যেমন থিসিস, অ্যান্টিথিসিস, সিনথিসিস, দেন আবার থিসিস, তাই না? বিষয়টা হলো যে যত বেশি জ্ঞান চর্চার সাথে শিক্ষকরা যুক্ত থাকবে, সাধারণ মানুষের তো গবেষণার দরকার নেই। যেমন আমি বলি যে আমি যে চিত্রকল্পটি আমার এই মেলায় এসছে, হ্যাঁ, এটি তো সাধারণ পাঠকের দরকার নেই একটি গানের গ্রামার পড়া বা তাত্ত্বিক জানা বা ব্যবহারিক সাহিত্য জানা, দরকার আছে? একজন সঙ্গীত শিল্পীরও কিন্তু এটি প্রয়োজন নেই যে আমি যে গানটা গাইলাম যে প্রিয় যাই যাই বলো না, অথবা মোর প্রিয়া হবে এসো রানী দেব খুঁপায় তারার ফুল, এটি কিন্তু সাধারণ দর্শকেরও দরকার নেই, একজন সঙ্গীত শিল্পীরও দরকার নেই। কার দরকার রয়েছে? যখন এই সঙ্গীতটি কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছিল, এই সঙ্গীতটার ভিতরে কি সাহিত্য রয়েছে, মানে স্পেশাল জ্ঞান, এটা সবার জন্য প্রযোজ্য নয়, গবেষক তাদের জন্য। আচ্ছা, চা না কফি, কোনটা পছন্দ আপনার? চা। কফি খুব একটা খাওয়া হয় না? খুব একটা খাই না। যাক, কিন্তু আমরা ইদানিং দেখছি যে আমাদের তরুণরাও, আমার দুই ছেলে, তারাও দেখলাম টায়ার্ড হয়ে পড়লে খুব কফি করে, কারণ এটার মধ্যে কিছু হরমোনাল কিছু বিষয়কে উস্কে দেয়, এন্ডোরফিনস, এবং অনেকে বলেন যে তরতাজাবোধ করেন। এবং আমার টিটিভি অলোকেশ রয়, তিনিও কিন্তু কফি পছন্দ করেন, এবং চাও খাই। নট দ্যাট চা তো আমরা মনে করি যে দীর্ঘ পেছনে এর ইতিহাস। আপনি পাঠকদের জন্য কিছু বলুন, তারা কেন পড়বে, বই পড়ছে না, বা কিভাবে তারা পাঠ সম্পৃক্ত হতে পারে?
অস্থিরতা বা চঞ্চলতা বা কোথাও থেমে না যাওয়ার একটি প্রবণতা, এটি যদি ওয়ান্স একজন পাঠক একটু স্থির হয়ে একটি বইয়ের দিকে তাকায়, হ্যাঁ, বা লেখাগুলোর দিকে যায়, একের পর এক লাইন পড়ে, তখন তার ভিতরে কিন্তু এক ধরনের অটোমেটিক্যালি ব্রেইনে তার এক ধরনের স্থিরতা তৈরি হয়, তার ভিতরে একটা ইতিবাচক মুড আসে। কারণ এক একটা বই তো একটা ছোট্ট মাইক্রোকজম অফ দ্য ওয়ার্ল্ড, সেখানে বিভিন্ন ক্যারেক্টার সেখানে রয়েছে, সেগুলো থেকে সে নিজেকে তুলনা করে বুঝতে পারে যে আমার এখন এই মুড, আমার এখন কি করব, আমি কি করব, আমার সময়টা আসলে মানুষের জীবন তো খুব মানে কি বলবো এটা একটা আশীর্বাদ বা তাই না, মানুষের একটা বিরাট ব্লেসিং। একটা জীবন কিন্তু কখনো যতটা সময় উপর থেকে পাওয়া, সেই প্রাপ্ত সময়টাকে প্রপার ম্যানারে কাটানো এবং প্রপারলি কাটানো এবং প্রতিটি ইন্ডিভিজুয়ালের নিজের মেন্টাল হেলথ। হ্যাঁ, বিবেকানন্দ তো বলেইছেন, জন্ম যখন হয়েছে একটা দাগ রেখে যাও, অর্থাৎ এমন কিছু করো যেটা কিনা তোমার এই মানুষের ইতিহাসে, মানুষ জাতির ইতিহাসে যেন একটা কিছু মাইলফলক হয়ে থাকে। এটি তো রয়েছে, তারপরে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের কিন্তু মেন্টাল হেলথ বলে একটা কথা আছে, তাই না? দিন শেষে আমরা কিন্তু সবাই ইতিবাচক কাজ করব না নেতিবাচক কাজ করব, কোনটা করব সেই বিষয়টাও কিন্তু আমরা আমাদের ভাবনার জায়গায় আনি, তাই না? তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় একজন যে কেউ একেবারে অক্ষরজ্ঞান সম্পন্ন মানুষও যদি একটু পঠন পাঠনের অভ্যাস করে, অর্থাৎ দিনের একটি সময় যদি একটু পড়াশোনা করে বা একটু বই দেখে বা পড়ে, তাহলে কিন্তু সামাজিক অস্থিরতা কমে যাবে এবং মানুষের মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। অ্যাট দ্য সেম টাইম সে আমি নিজেও একদিনও যদি পড়াশোনা না করি, আমার কাছে না আমার খুবই খারাপ লাগে। অর্থাৎ বই আমাদের সবচেয়ে প্রিয় অনুষঙ্গ, যেটা কিনা মনের আপনজন এবং মনের স্বাস্থ্যের জন্য, মননশীলতার জন্য দরকার। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের আজকের পর্ব এখানে শেষ করছি। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো পর্বে অন্য অতিথির সঙ্গে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অতি অবশ্যই বইয়ের সঙ্গে থাকুন।